কথা নাই বার্তা নাই, হঠাৎ করে চতুর্দিকে একেবারে গুজব না রব উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা থেকে সরে যাবেন, এবং সেটা কিন্তু আসলে কি ষড়যন্ত্র করে এটা অপপ্রচারণা হিসেবে চালাচ্ছে তা কিন্তু না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে উপদেষ্টা আছে নাহিদ ইসলাম না কি জানি একজন, তো সে নিজেই বলছে যে তারা দেখা করতে গেছিল। সে নিজেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি এই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন যে এখন যে পরিস্থিতি চলছে তাতে উনি যে কর্মকাণ্ড করতে চাচ্ছিলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মতে তো সেটা যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে তাহলে তিনি তো আর কিছু করতে পারছেন না, তাহলে ক্ষমতা থেকে লাভ কী? বক্তব্যটা যৌক্তিক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে আসছিলেন বা তাকে বসানো হয়েছিল, সেখানে তো কিছু মিশন, ভিশন, এজেন্ডা এগুলো ছিল যেগুলো তাকে দিয়ে বাস্তবায়ন করা হবে। এখন কে বা কারা করবে সেগুলো এখন দেশের জনগণ পরিষ্কার বুঝে গেছে, এবং তার এই এজেন্ডা বাস্তবায়নের পথে সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে এতদিন চুপচাপ থাকা এই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে পর্যন্ত কত মব ভায়োলেন্স হয়েছে, কত ঘটনা ঘটেছে, কত হামলা মামলা, কত ভাঙচুর, জ্বালাও পোড়াও, তাই না? বাংলাদেশের স্বাধীনতার চিহ্ন পর্যন্ত একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কোনো কিছু বলেনি। এখন হঠাৎ করে তারা কেন এই সমস্ত নিয়ে কথা বলছে? এই যে একদিনে দুই দিন আগে এই যে সেনাবাহিনী প্রধান, তাদের ভাষায় কি দরবার মিটিং, অর্থাৎ সেনাবাহিনীর লোকজনটা নিয়ে ওই যে মিটিং করে না, ওরা নাকি দরবার মিটিং বলে। তো ওখানে বলছে যে বাংলাদেশকে কোনো করিডোর দেওয়া হবে না আরাকান আর্মির জন্যে, বাংলাদেশের চিটাগাং বন্দরকে কোনো বিদেশির হাতে তুলে দেওয়াটা হবে না, এইসব। এখন বুঝলাম না তো, এখন করিডোর দিবে না, তারপরে ওই চিটাগাং বন্দর দিবে না, এই জন্যে ডক্টর মোহাম্মদ একেবারে নাখোশ হয়ে গেল। তাহলে তো একেবারে পরিষ্কার বোঝাই যায়, তাই না, যে তাহলে এই করিডোর তৈরি করে আরাকান আর্মির জন্যে বা এই ধরনের কোনো কিছু করে, যেটা মানে নিন্দুকেরা বলে বাংলাদেশের যে সমস্ত কি রাজনৈতিক কি বিশ্লেষক, নাম দুর্দান্ত, পলিটিক্যাল অ্যানালিস্ট। এখন তো বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে পলিটিক্যাল অ্যানালিস্ট ঘোরাঘুরি করে ব্যাংকের ছাতার মতো 5 আগস্টের পরে, কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টের কিন্তু এখনও অভাব নেই, সবাই এখন পলিটিক্যাল অ্যানালিস্ট। অনেকটা ওই যে মানে বাংলাদেশে সবচেয়ে বেশি কী জানেন? ডাক্তার। আপনি কোনো লোকের কাছে যদি আপনার শরীরে একটু সমস্যার কথা বলেন যে ভাই আমার পায়ের এই জায়গায় এটা হচ্ছে, বা পেটের অমুক জায়গায় এটা হচ্ছে, বা আমার রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, দেখবেন যে সাথে সাথে আপনার আশেপাশে যারা আছে আপনাকে ঠিকই চিকিৎসার নিদান দিয়ে দিবে, অর্থাৎ তারা কিন্তু ডাক্তার। অর্থাৎ বাংলাদেশের সবাই কিন্তু ডাক্তার, অনেকটা সেরকম। তো 5 আগস্টের পরে বর্তমানে বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টের কোনো অভাব নাই, এমনকি আমি নিজে পর্যন্ত বই হোড়ের মতো পলিটিক্যাল অ্যানালিস্ট সেজে বসে আছি, এবং আমার ভিডিও বানিয়ে মানে আপলোড করি আর কি, কাম কাজ তো নাই, বুঝলেন না। তো যাই হোক, এতদিন ধরে একটা জিনিস বাংলাদেশের মানুষ খুব পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে এখানে কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি ক্ষমতা আসছিলেন বা বসছিলেন। তো সেইটাতে যখন বাগড়া তৈরি করে দিল এই যে সেনাবাহিনী, অর্থাৎ ক্লিয়ার কাট বলে দিল যে করিডোর চলবে না, তারপরে বন্দর কোনো বিদেশির হাতে তুলে দেওয়া হবে না, ব্যাস তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চিন্তা করলেন তো এইগুলো বাস্তবায়নের জন্যই তো আমি আসছিলাম, আমাকে পাঠানো হয়েছিল। তো এটা যদি এখন না হয় তাহলে এখন মানে সরে যাওয়াই শ্রেয়, এই জন্য উনি পদত্যাগের কথা বলছেন, তাই না? এটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়, অন্তত দুইভাবে তো ব্যাখ্যা করা যায় যে হ্যাঁ, এটা আসলে সত্যি যে উনি যদি ওনার উপরে অর্পিত দায়িত্ব বা উনি যে এজেন্ডা নিয়ে আসছিলেন যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে তো ওনার এখানে থেকে কোনো লাভ নেই। দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশে এখানে এই যে প্রধান উপদেষ্টা হয়ে থাকা মানে হচ্ছে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাওয়া, মানে রাত দিন বলে কোনো কিছু থাকে না, সারাক্ষণ দেশে এখানে মিছিল, ওখানে মিটিং, এখানে প্রতিবাদ, ওখানে প্রতিবাদ,
এখানে আন্দোলন অমুক সমুক, এই ভারত একবার বাংলাদেশের বিপক্ষে যায়, একবার চায়না যায়, একবার মায়ানমার যায়, একবার আমেরিকা যায়। তাদের চতুর্দিক থেকে এই প্রভাবশালী লোক, মানে সরকারের এই সমস্ত প্রভাবশালী যে সমস্ত দেশ আছে, তারা নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করে। আরে ভাই, খাওয়া না তো ভুলে যেতে হয়, তাই না? এরপরে দেশের মধ্যে বাংলাদেশে তো সমস্যার কোনো অভাব নাই। এই চাকুরিজীবীদের অমুক সমস্যা, অমুক পেশাজীবীদের তমুক সমস্যা, এই রাজনীতিবিদরা সারাক্ষণ আবার হুঙ্কার দেয়। ভাই, আমি ঠিক জানি না যে একজন এই মানে বর্তমানে এই যে প্রধান উপদেষ্টা হয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 85-86 বছর বয়সে বসে আছেন, উনি কি আসলে সঠিকভাবে কোনো দিন রাতের বেলা ঘুমাতে পারেন? আমার তো মনে হয় না। তো এতদিন ধরে যে মান ইজ্জত নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়ে 5 স্টার হোটেলে অধিকাংশ সময় থেকে শান্তির ঘুমাতেন, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখে, আরে তো মানে যা ভাবছিলাম বিষয়টা তাহলে তা না। অতএব তার না খাওয়া, ঘুম এবং শান্তির দিন শেষ। তাহলে এই সূত্রে উনি পদত্যাগ করে আবার নিরিবিলি জীবনে ফিরে যেতে উনি চাইতেই পারেন। এটা হলে এক। আর নাম্বার 2 হচ্ছে, যেহেতু উনি এক নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছিলেন বলে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে, এবং ধরে নেওয়া হয় যে আমেরিকারই এই এজেন্ডা এইগুলো, যেমন এই যে বন্দর নিয়ে নেওয়া বা এই যে করিডোর দিয়ে আমেরিকার জন্য মোটামুটি ঘাঁটি টাটি বানানোর একটা প্রস্তুতি। যদি আমি কোনোভাবেই মনে করি না যে আমেরিকা বাংলাদেশে গাড়ি বানাবে, আমি কিন্তু অধিকাংশ সময় বলে আসছি আরাকান আর্মির সহযোগিতায় আরাকান আর্মিকে দিয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করে সেই আরাকানেই হয়তো ঘাঁটি টাটি করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশকে বেজ হিসেবে ব্যবহার করার চিন্তা। তো এখন সেনাবাহিনী প্রধান সে চিন্তা করছে এটা করলে তো মায়ানমারের সাথে যুদ্ধের মধ্যে জড়ায় যাওয়া, তাই না? অনেকটা যেমন ভারত আর পাকিস্তান যুদ্ধের মধ্যে জড়াইছে, ওই যে 26 জন হিন্দুকে বেছে বেছে ওই যে পায়েলগামে হত্যার মধ্য দিয়ে ভারত আর পাকিস্তান যুদ্ধে জড়াইছিল না? তো ওই আরাকান আর্মির লোকজনদের সহায়তার নাম দিয়ে বাংলাদেশে যদি এরকম করিডোর তৈরি করা হয়, এটা তো ওয়ান কাইন্ড অফ মানে প্রভোকেশন করা এই মায়ানমারকে। আবার মায়ানমারের পিছনে সে চায় না, তাহলে মায়ানমার যে কোনো মোমেন্টেই বিমান হামলা টামলা চালিয়ে বসতে পারে না ভারতও। তাহলে মানে খামোখা মায়ানমারের সাথে কি যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলা না? তো বাংলাদেশের সেনাবাহিনীর সামর্থ্য আছে নাকি, বা বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সামর্থ্য আছে নাকি যে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার? হয়তো আমেরিকা বলতে পারে টাকা পয়সা যা লাগে আমি দেব, কিন্তু তাতে করেও আসলে একটা দেশ যখন যুদ্ধের মধ্যে জড়িয়ে যায় তখন খালি মুফতে টাকা দিলে পরে সেই টাকা আবার ফেরত দেওয়া লাগবে না। এই যে ইউক্রেনকে দেখেও তো একটা বিশাল শিক্ষা হওয়ার কথা, তাই না? এতদিন ধরে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য আমেরিকা প্রচুর টাকা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সেই বলে যায় আমি $350 বিলিয়ন দিয়েছি, এখন তোদের যে খনিমনি আছে সেগুলো সব আমার দিয়ে দিত। আর টাকা তো কেউ মুফতে দেয় না, তাই না? তো সেনাবাহিনী অর্থাৎ তার ওই পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশকে মায়ানমারের সাথে যুদ্ধে জড়াতে চায় না বলে হয়তো উনি এটার বিরুদ্ধে গেছেন। এখন আসল বিষয়টা হচ্ছে এই যে এখানে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যে যখন উনি তাহলে বাস্তবায়ন করতে পারলেন না এজেন্ডা, তাহলে উনি কী করতে পারেন? আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে আমেরিকা যদি কারো উপরে হয় মানে ভর করে, এবং ভর করার পরে তারপর তাদেরকে দিয়ে আমেরিকা তাদের স্বার্থ হাসিল যদি হয় তাহলেও, আর হাসিল যদি না হয় তাহলেও সেই সমস্ত রাজনৈতিক নেতা বা সরকারের যে নেতা তাদের যে কী ভয়াবহ পরিণতি ঘটে সেটা আমরা কিন্তু জানি। সাদ্দাম হোসেনকে দিয়ে, মুয়াম্মার গাদ্দাফিকে দিয়ে, তারপরে ইরানের রেজা শাহ পাহলভিকে দিয়ে, তারপরে যে আফগানিস্তানে এই যে 2021 সালে আমরা সেখানেও দেখেছি সেনাবাহিনী, ওই আমেরিকান সেনাবাহিনী চলে যাওয়ার পরে ওখানে যে হামিদ কারজাই না কি জানি ছিল, তারও পরিস্থিতি আমরা দেখি নাই? তো ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছে আমার কপালেও তাহলে ওই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে কি না। আছে না, আশ্চর্যজনক তো কোনো কিছু নেই। তো ওই ধরনের পরিস্থিতি এড়ানোর চাইতে এড়িয়ে যাওয়ার জন্যে একভাগেই যদি কেটে পড়া যায় এটাই ভালো। এখন বিকল্প আর একটা ঘটনাও ঘটতে পারে।
এখন সেনাবাহিনী যেহেতু এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যা যা করে সেনাবাহিনীকে জানায় না, তাদের সাথে পরামর্শ করে না, অথচ সেনাবাহিনীর সমর্থনে এরা ক্ষমতায় আছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার না? যার সমর্থনে আমি ক্ষমতায় থাকলাম তাকে আমি পাত্তা দিলাম না, এটা কি মেনে নিবে সেনাবাহিনী? না, মেনে নিবে না। তো এটা অনেকটা কীরকম জানেন, সেনাবাহিনী একদিন চুপচাপ ছিল, ও যে আন্তর্জাতিক যে মিশনে সেনাবাহিনীর লোকজন যাইতো, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক যে সমর্থন, এটা তো বেশ ভালোই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমলে মনে করা হয়েছিল যে তার ভাগ্য অনেকটাই খারাপ হয়ে যাওয়ার পথে, কিন্তু সেটাও আমেরিকার যে ডিপ স্টেট বা তাদের ফরেন পলিসি মেকার ডোনাল্ড ট্রাম্পকে ঠিকই বুঝিয়েছে যে ওই ইউনূস ক্ষমতায় আসে ভালোই, তো এখন আমরা যা বলবো তাই শুনবে, অর্থাৎ খামোকা তার পিছনে লেগে লাভ নাই। এবং সেই জন্য আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন কিন্তু ইউনূসের ব্যাপারে আর কোনো অ্যালার্জি নাই। তো এইটা কিন্তু ইউনূসের জন্য কি সোনায় সোহাগা গেল না? এবং ঠিক তখনই দেখলাম যে এই করিডোর, তারপরে এই যে বন্দর নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো কিন্তু একেবারে সামনে চলে আসলো। একেবারে তার যে ওই কি একজন উপদেষ্টা আছে না, উপদেষ্টা না, ওই যে কি প্রচার সেক্রেটারি কি প্রচার কি একজন আছে না, প্রেস সচিব মানে প্রেস সেক্রেটারি, সে বললো এই সরকারের যা ইচ্ছে খুশি করার ক্ষমতা আছে। এই কথাগুলো বলছে কার ভরসায়? আমেরিকার ভরসায়। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা করিডোর দাও আর বন্দর আমাদের কাছে দিয়ে দাও, এরপরে তোমরা যতদিন ইচ্ছে খুশি ক্ষমতায় থাকো। তো এই যদি হয় অবস্থা, আমেরিকা যদি বলে, তাহলে প্রেস সেক্রেটারি কি আর ডাইনে বায়ে তাকায় কথা বলবে? না, বলবে না। তো এখন কথা হচ্ছে যে যখন সেনাবাহিনী ওই যে মানে সেনাবাহিনী চুপচাপ ছিল, যে যদিও তাদের সাথে কোনো পরামর্শ না করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যা ইচ্ছে খুশি অনেক সময় করে যাচ্ছে বলে তাদের অভিমত, যেটা তারা ওই দরবার মিটিংয়ে প্রকাশ করছে যে সেনাবাহিনী প্রধান। তো একদিন তো চুপচাপ ছিল, হঠাৎ করে এটা নিয়ে কথা বলা শুরু হলো। তো ওই যে আন্তর্জাতিক মিশনে আবার সৈন্য পাঠানো যদি বন্ধ করে দেয়, এই জন্যে হয়তো সেনাবাহিনী প্রধান কথাটা তো বলে নাই। কিন্তু এটা অনেকটা ওই যে পাকিস্তান ভারতের যুদ্ধের মতো অনেকটা ঘটনা ঘটে গেছে। পাকিস্তান তো প্রতিনিয়ত জঙ্গি ভারতে রপ্তানি করে ঝামেলা পাকায়, তাই না? ভারত কোনো পদক্ষেপ নিতে গেলে আমেরিকা ভয় দেখে, আমরা কিন্তু পারমাণবিক বোমা মারবো, আমাদের সাথে যদি যুদ্ধ করো। তো এইগুলো বছরের পর বছর ধরে করতে এইবার ভারত দেখলো যে এইভাবে তো চলতে পারে না, যা হয় হবে, মার তুই তোর পারমাণবিক বোমা, মারলে আমিও মারবো। আমার দেশে দুই একটা মারার পরে যদি দুই একটা শহর বা জায়গা ধ্বংস হয়, যদি হয় হোক, কিন্তু পাকিস্তান তোরে একেবারে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলবো। তো অ্যাডামেন্ট হয়ে কিন্তু ভারত আক্রমণ করেছে, তাই না? তো 9.5 মাস হয়ে গেছে এই যে বাংলাদেশের এই সেনাবাহিনী প্রধান ধৈর্য ধরেছিল, তার চোখের সামনে মব ভায়োলেন্স হয়েছে, কত অকারেন্স ঘটছে, অরাজকতা চলছে, কিছুই বলে নাই। কিন্তু যখন এই যে এই বন্দর এবং এই করিডোরের বিষয় আসলো, হঠাৎ করে তার মনে হলো যে এভাবে তো আর চলতে পারে না, ওই যে খালি ওই ভয় দেখাবে যে মানে আন্তর্জাতিক মিশনে সৈন্য যাইতে পারবে না। অবশেষে মনে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চিন্তা করেছে, দূর গোষ্ঠী গিলাই আন্তর্জাতিক মিশনে যাওয়ার, দেশ বাঁচলে সেনাবাহিনী বাঁচবে, দেশই যদি না বাঁচে তাহলে আন্তর্জাতিক বাহিনীতে কে যাবে? মনে হয় বিষয়টা এরকম। এই জন্যে অবশেষে হুঙ্কার টুঙ্কার দিয়েছে কিছু আর কি। তো এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস তো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। এটা যে আসলে তার ক্ষমতার ভিত নড়ে যাওয়া, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? অতএব এমত অবস্থায় আমেরিকার বলি ডক্টর মোহাম্মদ ইউনূস এমনও হতে পারে যে আমি চলে যাব, আমি থাকবো না, এই কথা বলে বস্তুত বাংলাদেশের মানুষকে আবার তার পক্ষে নিয়ে আসে। অর্থাৎ তাহলে বাংলাদেশের লোকজন মানে তার ধারণা যে এই পদত্যাগের একটা কথা বললে বাংলাদেশের লোকজন বলবে না আপনি যাবেন কেন। তার ধারণা যে বাংলাদেশের মানুষ অতীতে বিভিন্ন রাজনৈতিক যে দলের যে ক্ষমতায় থাকার সময় তারা যে নানা রকম ঝুঁঝামেলা অনেক ক্ষেত্রে করছে, স্বৈরতান্ত্রিক আচার আচরণ করছে, সাধারণ মানুষ তাহলে প্রচণ্ড বিরক্ত।
ডক্টর মোহাম্মদকে পেয়ে দেশের মানুষ একেবারে আকাশে উঠে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমি চলে যাব, তো দেশের মানুষ বলবে না না না, আপনি যাবেন কেন, আপনি যাবেন কেন, আমরা তো আছি, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, এই যে আপনার পক্ষে আমরা রাস্তায় নামতেছি। আমার মনে হয় যে এইরকম কোনো কিছুর আশায় সম্ভবত উনি কথা বলছেন। এমনও হতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইবার উনি যতই নোবেল লরিয়েট হোক আর সারা দুনিয়ায় যত সম্মানের মানুষ হোক না কেন, বাংলাদেশের মানুষ ওই করিডোর অথবা ওই বন্দর, মানে সামুদ্রিক বন্দর, এইগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া আর যাই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু এইটা মানবে না। সুতরাং উনি যদি মনে করেন যে আমি পদত্যাগ করব, এই জন্যে দেশের মানুষ না 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 আপনি থাকেন স্যার, আপনি চলে গেলে আমাদের কি হবে, এরকম যদি উৎকণ্ঠিত হয়ে রাস্তাঘাটে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দেওয়ার জন্যে আসবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস ভেবে থাকে, উনি ভুল ভাবছেন। এটা 5 আগস্টের সেই পরিপ্রেক্ষিত নাই। 5 আগস্টে যখন উনি পরে 8 আগস্টে ক্ষমতা আনলেন, তখন তো তার প্রকৃত পরিচয় বা তার প্রকৃত এজেন্ডা বা তার মনের যে অবস্থা, এগুলো সম্পর্কে তো মানুষ অজানা ছিল, তাই না? সবাই তাকে সম্মান করতো, নোবেল পুরস্কার পাইছেন, তাই না? কিন্তু গত 9 মাসে আমরা তো মানে বাংলাদেশের মানুষ তো দেখছে যে আসলে উনি কী করছেন, কী ঘটনা, কী বৃত্তান্ত। বাংলাদেশের কোনো একটা সেক্টরের তো কোনো উন্নতি তো হয় নাই, বরং আরও ধ্বংস হয়ে গেছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশে সুস্থ রাজনৈতিক ধারা ধ্বংস হয়ে গেছে, প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তো জনগণ আশা করছিল যে উনি যখন আসেন, ওনার তো আর উচ্চাকাঙ্ক্ষা নাই, জীবনের সব কিছু তো পাওয়া হয়ে গেছে। কারণ এটাই মনে করা হয় যে নোবেল পুরস্কার একবার যদি কেউ পায়, তাহলে এই দুনিয়ায় তার আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। তো উনি তো সেটা পেয়ে গেছেন, তাহলে সেখানে ওনার আর জীবনের কী চাওয়া পাওয়া আছে? অতএব উনি নিঃশর্তভাবে বা নিঃস্বার্থভাবে সব কিছুই করবেন, এটাই। কিন্তু বাস্তবে দেখা গেছে বিষয়টা হলে তা না। তাহলে বাংলাদেশের কি এখন মানুষের মোহভঙ্গ হয়ে গেছে না? এখন উনি যদি মনে করেন যে আমি পদত্যাগ করব, এই কথা শোনার সাথে সাথে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে তার পক্ষে স্লোগান দিবে না 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 আপনি থাকেন। আমার মনে হয় যে এই ক্যালকুলেশনটা ঠিক হয় নাই। অর্থাৎ এই জায়গায় উনি ভুল বলছেন। আমার কেন জানি মনে হয় এখন বাংলাদেশের সিংহভাগ মানুষ বস্তুতে এখন হাফ ছেড়ে বাঁচতে চায়। তারাও মনে হয় চায় যে যাই হোক তাই হোক, এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আর হবে না, বরং এর সাথে ইলেকশন একটা হোক, যে বা যারাই আসুক ক্ষমতায় থাকুক, একটা মোটামুটি তাদের একটা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে, এরকম। এখন দেখা যাক কী হয়। আমাদের অপেক্ষা করা ছাড়া তো কোনো গতি নেই, তাই না? ধন্যবাদ।